দূরদেশে বসবাসকারী বাংলাদেশিদের কথা বলছে ডিবিসি নিউজ। তাদের সুখ দুঃখ, হাসি কান্না, আশা নিরাশার কথা সবার সামনে তুলে আনতে আমাদের আয়োজন দূরদেশে সুখ দুঃখ। বিদেশে মাটিতে বাংলাদেশের এই মানুষগুলো মূলত যান কাজের সন্ধানে, আর সেজন্য শেষ সম্বলটুকু পর্যন্ত ব্যয় করেন অনেকে। সেখানে অক্লান্ত পরিশ্রমের অর্থে পরিবারের মুখে ফোটান হাসি, আর তাদের পাঠানো রেমিটেন্সে দেশের অর্থনীতি হয় সমৃদ্ধ। অবশ্য দালালদের খপ্পরে পড়ে কেউ কেউ হন নিঃস্ব পর্যন্ত। অন্যদিকে অনেক বাংলাদেশি নিজ গুণে দেশের নাম করছেন উজ্জ্বল। আমরা সেই সব মানুষের সবার কথাই বলবো এই আয়োজনে। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মজুমদার জুয়েল। দেশে জুলাই আন্দোলন যখন তুঙ্গে, তখন দেশের বাইরেও এর প্রভাব পড়েছিল। প্রবাসী বাংলাদেশিদের একটা অংশ নানাভাবে এই আন্দোলনকে সমর্থন দেন, মিছিল সমাবেশও করেছেন কেউ কেউ। এমনকি প্রবাসীদের একটা বড় অংশ ঘোষণা দিয়ে রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেন। সবচেয়ে বেশি সংখ্যক বাংলাদেশির বসবাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। সংযুক্ত আরব আমিরাতে যে সংখ্যাটি কম বেশি 10 লাখের মতো। প্রকাশ্য রাজনীতি নিষিদ্ধের দেশটিতে মিছিল করেন কয়েকজন প্রবাসী বাংলাদেশি, আর সেখানেই বাধে বিপত্তি। দেশটিতে গ্রেপ্তার করা হয় 57 জন বাংলাদেশিকে। এদের মধ্যে 3 জনকে যাবজ্জীবন এবং 53 জনকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়। 5ই অগাস্টের পট পরিবর্তনের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে এই 57 জনকে ক্ষমা করা হলেও পাঠিয়ে দেওয়া হয় দেশে। কিন্তু কেউ ব্যবসা, কেউ চাকরি হারিয়ে এখন চোখে শুধু অন্ধকার দেখছেন। এখন তাদের দাবি আবারও দেশটিতে তাদের ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হোক, যদিও এমন কোনো উদ্যোগ এখন পর্যন্ত চোখে পড়েনি। বিরোধী ছাত্র আন্দোলনের সাথে আমরা মিছিল করলাম, এই জন্য আমাদের গ্রেপ্তার হয়েছে। দীর্ঘ 4 মাস জেল কাটার পর আমি দেশে আছি। কিন্তু মন্ত্রণালয়ে আসার পরে আমরা 5-6 মাস হয়ে গেছে, তারা কোনো কাজে অগ্রগতি নাই তাদের। তারা শুধু মুখে একটা কথা বলে আর কাজে আরেক রকম করে। আমরা যে ওখান থেকে যান মাল টাকা পয়সা সব লস করে আসছি, জেল খাইতে আসছি, আমাদের মানবতা জীবনযাপন তারা আমাদের খবর নেওয়া উচিত ছিল, কিন্তু তারা আমাদের খবর নেয় নাই। প্রধান উপদেষ্টার কাছে 2 ফেব্রুয়ারি আমরা একটা আবেদন দিয়েছিলাম অতি দ্রুত আমাদের ওই বাইকগুলোকে মুক্ত করে নিয়ে আসার জন্য। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনারা এখন পর্যন্ত বাংলাদেশে মুক্ত হয়ে আসতে পারেন নাই। সরকার আসলো থেকে আমাদের আন্দোলনের পর থেকে সরকার আসছে না, তো সরকার কাদের? আমাদের সরকার। তো এই সরকার পতন করার জন্য কি আমরা আবার আন্দোলন করব? বিষয়গুলো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন ইউএই থেকে ফেরত ভুক্তভোগী ব্যবসায়ী আহমেদ শাহিন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেসার রেজা খান, ইউএই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। আপনাদের 4 জনকে স্বাগত জানাই আজকের এই আয়োজনে। এবং শুরুটা আমি একটু ফরিদ আহমেদ শাহিনকে দিয়ে করতে চাই, কারণ আপনি যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছিলেন, সেখান থেকে মাননীয় প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন। সেই অভিজ্ঞতাটা একটু ছোট করে শুনি, তারপর অন্যদের কাছে যাই। কারণ এখন আপনাদের দাবি হচ্ছে আবারও ফেরত যাওয়া। আমি যতটুকু জানি আপনার বিলিয়ন বিলিয়ন টাকা সেখানে ইনভেস্টমেন্ট রয়েছে ব্যবসায়ী হিসেবে। আপনার কাছে একটু শুনতে চাই যে আপনারা আসলে এই মুহূর্তে কি চান। জি, ফরিদ আহমেদ শাহিন ভাই শুনতে পেয়েছেন? আপনি একটু বলবেন। জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি, সাউন্ড আসতেছে, ক্লিয়ার শুনতে পাচ্ছি না। হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? পাচ্ছেন না? জি, আরেকটা আপনার দাবিটা টিভি একটু বলেন। আপনি তো শেষ পর্যন্ত প্রধান উপদেষ্টা হস্তক্ষেপে দেশে ফিরে আসতে পারলেন, এখন আপনি কি চান? আপনারা কি চান? আসসালামু আলাইকুম, বিবিসি নিউজ কে আজকে আমাকে এই জুম মিটিং এ অ্যাটেন্ড করার জন্য। আমরা যখন বাংলাদেশে জুলাই বাংলাদেশে গণহত্যা হচ্ছে, আমি একজন প্রবাসী যুদ্ধ হয়ে একজন বাংলাদেশের পতাকাধারী নাগরিক হয়ে যখন বাংলাদেশের গণহত্যা চালু হচ্ছে, আমরা বিদেশের বাড়িতে বসে থাকতে না পেরে সংযুক্ত আরব আমিরাত আপামর জনতাকে নিয়ে, তখন আমরা জানি নিশ্চিত রাজতন্ত্র দেশে যদি কখনো মিটিং করি তাহলে আমাদের যাবজ্জীবন জেল হবে এবং মৃত্যুদণ্ড হবে। তাকে উপেক্ষা করো আমরা বাংলাদেশের রিপ্রেজেন্টেট করার জন্য আমরা সেদিন বাংলাদেশের পক্ষে কথা বলেছি প্রবাসের মাটিতে। ওই আন্দোলনের কারণে আমাদেরকে আমার ব্যক্তিগতভাবে যাবজ্জীবন জেল হয়েছে। আমি জেল এসেছি, দেশে এসেছি। আসার পরে আজকে আমরা মানবতার ফিরিয়ালা জীবনযাপন করতেছি, কিন্তু বাংলাদেশ গভর্নমেন্ট আমাদের কোনো খোঁজখবর নিচ্ছে না। আমরা কিভাবে আছি, কি অবস্থায় আছি, পারিবারিকভাবে কি অবস্থা আছে, আমরা সবাই নিশ্চয়ই আছি। আমার ব্যক্তিগতভাবে 100 কোটি টাকার বিজনেস ছিল, আমার 8টা কোম্পানি ছিল, আমার 6000 কোম্পানি আমার কোম্পানি কাজ করতো। সবকিছু তোয়াক্কা করে আজকে আমি দেশে আসছি, মানবতা জীবনযাপন করতেছি। আমি কিভাবে আছি,
কেমনে আছি, গভর্নমেন্ট আমাকে আজ পর্যন্ত কোনো খোঁজখবর নিচ্ছে না। জানি না কি কারণে, গভর্নমেন্ট হয়তো বা সুযোগ পাচ্ছে না বা অন্যান্য কারণে। কিন্তু আমার সাথে যারা ছিল, আমার সহযোদ্ধা এরা অনেক নিরীহ লোক ছিল, অনেক নিরীহ শ্রমিক ছিল, তারাও আজকে অনাহারে আছে, অসহায় আছে। আমি ডিবিসির মাধ্যমে চাচ্ছি, আমরা যারা আছি, দেশ থেকে ফিরে এসেছি, আমাদেরকে যেন পুনরায় প্রদেশে যাওয়ার যেন ব্যবস্থা করা যায়। আমরা গভর্নমেন্টের কাছে চাচ্ছি যে আমাদেরকে লোনটি দেওয়া হয়েছে, লোনটি উইথড্র করা হোক, যেন আমরা পুনরায় আমাদের কর্মস্থানে যেন ফিরে যেতে পারি। এই আমাদের আশা, আমাদের জি। প্রত্যাশা, এই আমরা চাচ্ছি একদম government-এর কাছে। পরিষ্কার। আমি আহমেদ শাহিনের কথাটা একদম পরিষ্কার। যেহেতু আহমেদ শাহিনের দাবিটা একদম সরাসরি সরকারের কাছে, ফয়েজ আহমদের কাছ থেকে একটু ছোট করে জানতে চাই। একদম মানে সরকার মানে তো মাননীয় প্রধান উপদেষ্টা, উপদেষ্টার কার্যালয় থেকেই আসলে ছোট্ট একটা পরিসরে অন্তর্বর্তীকালীন সরকার পরিচালনা করা হচ্ছে, এবং আপনাদের প্রতি যেহেতু একদম ডক্টর মোহাম্মদ ইউনূসের আলাদা একটা সহানুভূতি ছিল, সেই জায়গা থেকে ফয়েজ আহমদ যদি একটু অ্যাড করতে পারেন যে আসলে তাদের জন্য কি করণীয় আছে, এখন আদৌ কিছু করণীয় আছে কিনা। আপনাকে ধন্যবাদ। এটা এই যে প্রবাসী ভাই উনি বলছিলেন, এটা আমরা শুনছিলাম। দেখুন, যে পরিস্থিতির মধ্যে আসলে ওনারা আহ, একটি দেশে যে কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ জেনেও শুধুমাত্র বাংলাদেশের প্রতি ভালোবাসার জায়গা থেকে বাংলাদেশের ফেসিবাদ মুক্ত করার জন্য ওনারা প্রবাসে বসে যেই সাহস দেখিয়েছেন, সেটার জন্য পুরো বাংলাদেশের মানুষ ওনাদের কাছে কৃতজ্ঞ। প্রফেসর ইউনূস কিন্তু নানান সময় ওনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, এবং আপনি যদি খেয়াল করেন দেখবেন যে ওনারা গ্রেফতার হওয়ার পরবর্তীতে সেই সময়ে যে প্রাইম মিনিস্টার ছিলেন তিনি বলেছেন সেখানে মামলা হয়েছে, গ্রেফতার হয়েছে, আমাদের কিছু করার নেই। অর্থাৎ অভিভাবক হিসেবে ওনাদের দায়িত্ব কিন্তু সেই সরকার নেয়নি। পরবর্তীতে প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরপরই আরব আমিরাতের যে আমির ওনার সঙ্গে কথা বলে ইমিডিয়েটলি ওনাদেরকে রিলিজ করার ব্যবস্থা করেছে। এবং আমার ধারণা যে ওনাদের এখনকার যে সমস্যাগুলি রয়েছে, সরকারের সঙ্গে নানান যোগাযোগ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় রয়েছে, ওনারা যদি ওই জায়গাগুলিতে আমার মনে হয় সঠিকভাবে রিচ করতে পারে, সরকার নিশ্চয়ই ওনাদের প্রতি সদয় থাকবে, সরকার ওনাদের বিষয়ে সচেতন থাকবে। জাতি হিসেবে বাংলাদেশের মানুষ ওনাদের প্রতি সবসময় কৃতজ্ঞ, অতএব সরকার নিশ্চয়ই এটাকে উপেক্ষা করবে না। একদম পরিষ্কার। ফয়েজ আহমেদের সূত্র ধরে আমি একটু মোহাম্মদ ইউসুফ শরীফ আপনার কাছে প্রশ্নের উত্তর নেই, আপনার কাছে জানতে চাই যে আহমেদ শাহিন সাহেবদের যে ফেরত যাওয়ার বিষয়টা, সেটি আসলে আদৌ কতটুকু সম্ভব। ওয়েল, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমত আপনি এবং আমার গেস্ট অ্যান্ড হোস্ট সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনি এই প্রোগ্রামে আমাদেরকে কল করার জন্য। মিস্টার আহমেদ শাহিন সাহেব যেটা বললেন, ডেফিনেটলি এটা ওনার বিটার এক্সপিরিয়েন্স, এবং এক্সপিরিয়েন্সটা সম্পর্কে আমরা অনেক সময় খোলামেলা কথা বলতেও আমাদের একটুখানি আমরা ইতস্তত বোধ করি, যেহেতু আমরা দেশটার মধ্যেই থাকি। এখানে রুলস রেগুলেশনস অনেকগুলি প্রচণ্ড রকম স্ট্রিক্ট, এবং আমরা সবসময় এটাকে মাথায় রেখে আমাদের কথা বলতে হয়। আর প্রথমত দেখুন, ইউই সারা বিশ্বে তার একটা ব্র্যান্ডিং ইমেজটা এমনভাবে তৈরি করতে চাচ্ছেন যে এটা ইজ দ্য লুক লাইক এ হ্যাভেন অন দ্য আর্থ। এখানে ওরা ওদের দেশটাকে গঠন করার জন্য, এটাকে স্মুথলি লাইফ লিড করার জন্য, এবং এইসব প্রসপেক্টকে মাথায় রেখে ওরা দেশটাকে আইন কানুন নিয়ম শৃঙ্খলা বলুন প্রত্যেকটা সেক্টরকে এমনভাবে সাজানোর চেষ্টা করছেন যেখানে কোনো রকম যদি ইন্টারাপ্ট কিংবা কোনো রকম সিকিউরিটি থ্রেট ফিল করেন, এবং সেটা ডেফিনেটলি ইমিডিয়েটলি ওরা অ্যাকশন নিয়ে থাকেন, এবং এটা কখনো ওরা বরদাস্ত করেন না। এখন আমাদের ক্ষেত্রে যেটা ঘটেছে, আমাদের ইনোসেন্ট ইমোশন বলবো এটাকে, আমাদের হয়তো মানুষজনের আবেগ কিংবা টর্চার, মানুষের যে প্রচণ্ড ক্ষোভের ব্যাপার অনেক বছর ধরে, যেটা হয়তো মানুষগুলি কন্ট্রোল করতে পারেনি, আর কন্ট্রোল করা উচিত ছিল। ইয়েস, ডেফিনেটলি আমরা এটাকে কোনোভাবেই সাপোর্ট করি না, বাট যেটা হয়ে গেছে, এখন যেটা হয়ে গেছে। এখন হওয়ার পরে ভাগ্যক্রমে ভাইদের ভাগ্য ভালো যে আমাদের সরকারের পরিবর্তনটা হয়েছে। অ্যাটলিস্ট পরিবর্তনটার পরে যেটা কি হলো, যে আমাদের রাষ্ট্র ক্ষমতা এমন একজন ব্যক্তি আসলেন, ওনাকে তো বলবো যে এটা উই আর এনাফ লাকিয়েস্ট নেশনস যে আমরা ওনাকে পেয়েছি। উনি তো বাংলাদেশের চেয়ার দিয়ে নিজেকে কখনো ওয়ার্ল্ডে ব্র্যান্ডিং করছেন না। ডক্টর ইউনূস ইটসেলফ ইজ ব্র্যান্ডেড ইন দ্য ওয়ার্ল্ড। ওনার যে ফেস ভ্যালু, ওনার যে ব্র্যান্ড ভ্যালু, এটা তো অবিশ্বাস্য রকমের। এখন উনি ওনার ভ্যালুসটাকে দিয়ে উনি এখানকার হাই কনসার্ন, হাই অথরাইজড অথরিটি যারা আছেন ওনাদেরকে রিকোয়েস্ট করার পরে আমাদের ভাইদের জন্য একটা প্রচণ্ড রকম রিলিফ হয়েছে। ওনারা তো পার্ডন পেয়েছেন, ক্ষমা পেয়েছেন, একটি স্টেজে ওনারা চলেও গেছেন। এখন ফেরত আসার যে ব্যাপারটা ধরুন, ইয়েস,
অ্যাগেন ইট ইজ ডিপেন্ড অন ডিপ্লোম্যাটিক ইস্যুস, যে আমাদের গভর্নমেন্ট এটাকে কিভাবে হ্যান্ডেল করছে। আর সব কিছু ডক্টর ইউনূসের উপর ছাড়লেও তো আমাদের প্রবলেম। এটা ছাড়াও তো ওনাদের আমাদের অনেক কাজের ব্যাপার আছে। মানে ডক্টর ইউনূস সাহেবকে অ্যাজ এ চিফ অ্যাডভাইজার আমরা যদি প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা কাজের মধ্যে ওনাকে ইনভলভ করা হয়, সেটা তো আমাদের জন্য কতটুকু সমীচীন, কিংবা কতটুকু জাতিকে রিপ্রেজেন্টেশনের মধ্যে ওনার ইমেজটা কতটুকু আমরা কিভাবে কাজে লাগাতে পারবো, ওনাকে তো আমার মনে হয় ওখানে লাগানো দরকার যেখানে আমরা ফেল করছি। বাট এক্ষেত্রে আমি আপনাকে একটু বলে রাখি, দেখুন আমাদের মিডল ইস্টের মধ্যে যারা ব্যুরোক্রেসি করেন, যারা ব্যুরোক্রেট হিসেবে আসেন, আসলে আমরা সরি টু সে বলতে হয়, আমাদের যে স্টাইলে, যে নর্মসে, যেটুকু চিন্তা ভাবনা করে আগানো দরকার, আসলে কি আমরা সেটা আগাতে পারছি? আমরা প্রত্যেকটা জায়গায় যেন পিছনে যাচ্ছি। আমরা কেন যেতে পারছি না? আমাদের কেউ, আমরা যতজনকে যারা ভুল করে বলি যে আপনি ভুল করেছেন, ইয়েস হি ডিড ইট, বাট যারা আসছেন তারা কি করছেন? আমাদের নিউ গভর্নমেন্টস, নিউ পিপল, নিউ অ্যাডমিনিস্ট্রেশনস, নিউ পিপলের কাছে কি এক্সপেকটেশন আমাদের? আমরা শুধুমাত্র ব্লেম অ্যান্ড গেমের মধ্যে থাকলে তো হবে না। আমাকে তো প্রথম আমাকে চেঞ্জ করতে হবে। হোয়াট আই হ্যাভ চেঞ্জ মাই সেলফ। এখন আমি কি বলতে পারছি যে আমি কিছু করছি? আমরা যদি একে অপরকে করি তো সেটা হবে না। এখন ধরুন ডক্টর ইউনূস সাহেবের মতো মানুষ পার্সোনালিটি আমরা পেয়েছি, অফকোর্স ওনার ইমেজটাকে কাজে লাগিয়ে ওনার মধ্য থেকে ওনাকে ইউজ করে আমরা তো নিজেরা কিছু করতে পারবো। শুধুমাত্র ওনাকে ডাইরেকশন দিয়ে ওনার কথা মতো চলতে হবে, ওনাকে করতে হবে কেন? না, একদম একদম এই যে পরিষ্কার। ব্যাপারটা। আমি আপনার কথা আরেকটা- পরিষ্কার, মোটামুটি আমাদের প্রধান উপদেষ্টার উপরেই আমরা আসলে সবাই মনে হয় বেশি চাপ দিয়ে ফেলছি। সংস্কার থেকে শুরু আসলে। করে, নির্বাচন থেকে শুরু করে, প্রবাসীদের বিদেশে যাওয়া শুরু করে, মানে আমাদের একটু চাহিদাটা একটু বেশি। কারণ আপনি খেয়াল করেছেন গত 6 মাসে ঢাকা শহরে যে পরিমাণ আন্দোলন হয়েছে, মানে এটা একটা আনবিলিভেবল। 300-র উপরে অবরোধের মতো ঘটনার মতো ঘটেছে। সব কিছুই তার উপরে আমরা মানে চেয়ে আছি। সে জায়গাটায় নেসার রাজা খান ওই যে যেটি ইউসুফ সাহেব বললেন যে আসলে এখানটায় ইউএর মতো জায়গায় তো আসলে সব কিছু করা যায় না। অবশ্যই আবেগের বশবর্তী হয়ে বা অনেক নির্যাতনের মুখোমুখি হয়ে ফরিদ আহমেদ শাহিনরা জুলাই গণ আন্দোলনের সময় একাত্মতা প্রকাশ করেছিলেন, কিন্তু সেখানটায় বিদেশে থাকলে তো সেখানকার নিয়মও মানতে হয়, তাই কিনা নেসার রেজা খান? অ্যাবসলিউটলি। তো প্রথমে আমি সবাইকে সালাম এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। স্পেশালি ডিবিসি চ্যানেল, আপনাদের কর্তৃপক্ষ, আপনাদের প্রতিনিধি এবং আপনাদের দর্শক ফোরাম সবাইকে আমাদের পক্ষ থেকে এবং দুবাই থেকে সালাম ও ঈদ মোবারক। এই প্রশ্নটা এবং এই ইস্যুটা খুবই ক্রিটিক্যাল। আপনাকে প্রথমে আমাদের ইউএইর কালচার এবং আইনগুলা বুঝতে হবে যে এই দুবাই শহরের যে বাদশা শেখ মোহাম্মদ বিন রাশেদ আর আবুধাবির যে বাদশা শেখ মোহাম্মদ বিন জায়েদ, ওনারা দুজনে দুইটা জিনিসে খুব ক্রিটিক্যালি বিশ্বাস করেন। একটা হলো ইনক্লুসিভনেস আর একটা হলো টলারেন্স। তো টলারেন্স মানে হলো যে কোনো দেশের মানুষ, যে কোনো ভাষার মানুষ, যে কোনো ধর্মের মানুষকে আমরা এক চোখে দেখব, ইকুয়াল ভাবে দেখব এবং তাদেরকে আমরা টলারেট করব, তাদের কালচার, তাদের যে কোনো বিলিফকে আমরা টলারেট করব। আর ইনক্লুসিভনেস মানে হলো সবাইকে মিলে মিশে নিয়ে একতাবদ্ধ হয়ে আমরা একটা কাজ করব নির্দলীয়, নিঃস্বার্থে। এখন এখানে আগের স্পিকার অলরেডি বলেছেন যে এই দেশের আইনটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে, যে আমাদের আবেগ, আমাদের চেতনা ভাবনা থেকে আমরা যেন এরকম একটা কাজ কখনো না করি যাতে আমাদের দেশের বদনাম হয় এবং আমাদের দেশের মানুষরা যারা এখানে প্রবাসী আছেন ইউএতে, তারা যেন কখনো আইন ভঙ্গ না করেন। তো এটা আমাদের প্রথমে মাথায় রাখতে হবে। এরপরে আমাদের যদি কোনো রকমের কোনো এক্সপ্রেশন থাকে, সেটা কিছু মিডিয়া, কিছু চ্যানেল আছে যেটা যদিও সেন্সিটিভ এবং খুবই ওয়েল সেন্সার্ড। তো এখানে ইউএতে আপনাকে খুবই কেয়ারফুলি এইসব জিনিস করতে হবে এবং অ্যাকচুয়ালি পলিটিক্যাল কোন রকমের মুভমেন্ট কিন্তু এই দেশে অ্যালাউড না। কিন্তু আমরা জানি এই ফিলিংসটা কিভাবে আসছে এবং এই দেশের কর্তৃপক্ষ কিন্তু খুবই টলারেন্ট ভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করেছেন। আর নতুন গভর্নমেন্টকে আমি এটা অনেক শুভেচ্ছা এবং আন্তরিকতা জানাবো যে তারা খুব সুন্দরভাবে ডিপ্লোম্যাটিকলি খুব সুন্দরভাবে জিনিসটা রেজলিউশন নিয়ে আসছেন। এটাতে হয়েছে কি যে বাংলাদেশ এবং ইউএর মধ্যে, দুই দলের মধ্যে, দুই দেশের মধ্যে খুব সুন্দর একটা জয়েন্ট একটা পিসফুল একটা নেগোসিয়েশন হয়েছে এবং তার মাধ্যমে আমাদের বায়োল্যাটারাল যে সম্পর্কটা সেটা আরো ইনশাল্লাহ এগিয়ে যাবে। এবং এর চেয়ে বড় একটা ক্রিটিক্যাল একটা বিষয় আছে, সেটা হলো আমাদের বাংলাদেশিদের ভিসা কিন্তু বন্ধ, যে কোনো ধরনের ভিসা। আমি সে জায়গাটায় আলোচনায় আসবো, কারণ এটা মানে এটার সঙ্গে এটা রিলেটেড কিনা আমি সে জায়গাটায় আলোচনায় আসবো। আমি একটু যেহেতু প্রসঙ্গটা এলোই রাজনৈতিক প্রসঙ্গ, আমি ফয়েজ আহমেদের কাছ থেকে একটু শুনে নেই, কারণ এইসব দেশগুলোতে রাজনীতি নিষিদ্ধ।
আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক সংগঠনের অঙ্গ বা সহযোগী সংগঠনের নামে সেখানে যারা সংগঠন করে, এটিও কিন্তু একদমই ইল্লিগালি করে, ঘরের ভিতরে করে। এটা নিয়ে মারামারি হয়, আপনারা খেয়াল করে দেখবেন, মিছিল হয়, মিটিং হয়। সেটাও তো আমাদের প্রবাসীদের চিন্তা করা উচিত। এটা আমেরিকা, ব্রিটেন, দ্যাট ইজ ডিফারেন্ট কেস। কিন্তু এই মধ্যপ্রাচ্যের দেশগুলো কিন্তু অন্যরকম। এটা নিয়ে মানে সাংবাদিক হিসেবেও আপনার কাছে জানতে চাই, এটা তো ঠিক না। দলগুলোরও তো তাদেরকে রেকগনাইজ করাও ঠিক না। জি, এখানে আপনাকে আমি প্রথমে একটা বিষয় বলি। আপনারা যেটা ইতিমধ্যে আলোচনা করেছিলেন যে ইউসুফ ভাই বলছিলেন এবং আপনিও তার সঙ্গে একমত হয়ে বলছিলেন যে আমাদের মানুষ প্রফেসর ইউনূসের কাছে অনেক ধরনের প্রত্যাশা ব্যক্ত করছেন। দেখুন, এখানে আমি তো মানুষের আসলে কোনো দোষ নেই। এখানে দুইটা ঘটনা আছে। একটা হচ্ছে যে মানুষের দীর্ঘদিনের যে না পাওয়ার যে কষ্ট, মানুষের দীর্ঘদিনের যে ন্যায্য অধিকার বঞ্চিত হওয়ার ঘটনা, সেটা যেমন একটা বিষয় আছে, তার পাশাপাশি নানান ষড়যন্ত্রমূলক পরিকল্পিত আন্দোলন সংগ্রাম আমরা বিভিন্ন সময় দেখেছি, সেটা ঠিক আছে। এর বাইরে আপনি যদি একটা জিনিস খেয়াল করেন, লাস্ট 15 or 16 ইয়ার্স আমরা এখানে একটা জিনিস খেয়াল করেছি যে আমাদের প্রত্যন্ত গ্রামে যদি কোনো একটা ইস্যু হয়, সেখানে ওই মানুষ তার প্রতিকারের জন্য বলে যে আমি প্রধানমন্ত্রীর কাছ থেকে এটার প্রতিকার চাই। অর্থাৎ রাষ্ট্রটাকে এমন একটা জায়গায় নিয়ে আসা হয়েছে যে মানুষ মাত্র থাকবে একজনই, আর সবকিছুই অর্নামেন্টাল। হ্যাঁ, সুতরাং যেখানে যা হবে সবকিছুর পরিহার, সবকিছুর আপনি সুরাহা মিলবে প্রধানমন্ত্রীর কাছ থেকে, অর্থাৎ সরকার প্রধানের কাছ থেকে। তো আমাদের এখানে যে মাইন্ডসেটটা তৈরি হয়েছে দীর্ঘদিনে, সেটা তো আর হুট করে একদিনেই পরিবর্তন হবে না। যদিও সরকারের দিক থেকে সরকারের কার্যক্রমে যদি আপনারা তো এক ধরনের ওয়াচডগ হিসেবে মনিটর করছেন, আপনারা দেখুন সরকারের নিজ নিজ প্রতিষ্ঠান কিন্তু স্বাধীনভাবে অনেকটা স্বতঃস্ফূর্তভাবে নিজেদের দায়িত্ব পালন করছে বলে আমরা সাম্প্রতিক সময়ে অনেক কিছুতে যে আমাদের শৃঙ্খলা ফেরা, অনেক কিছুতে সাফল্য অর্জন এটা সম্ভব হয়েছে। সবকিছু এক হাতে ডিল হয় না, সকল দাবিও একজনের কাছে করা উচিত নয়। সে কারণে মন্ত্রণালয়, বিভাগ, যেই সমস্ত প্রতিষ্ঠান আছে তাদের কাছে যদি সুনির্দিষ্ট দাবিগুলি যায়, তখন সেই দাবি আদায়ও সহজ হয়। একজনের কাছেই যদি মানুষ, ওই যে আমি যেটা বললাম যে মাইন্ডসেট হয়ে গেছে ওরকম, সেজন্য বলে, সেটাকে আমরা অসম্মান করি না, কিন্তু আমাদেরকে ভাবতে হবে যে আমরা একটি সুশাসনের কথা বলছি, আমরা একটি সুশাসনের পথে হাঁটছি। সেটা নিশ্চিত করতে হলে আমাদেরকে যার যার দায়িত্ব, যার কাছে চাওয়া তার কাছে চাইতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় আপনি বলছেন যে প্রবাসে যে রাজনৈতিক দলগুলি তাদের যে চ্যাপ্টার রয়েছে সেটা নিয়ে বলছেন। দেখুন, বিদেশের বিভিন্ন দেশে তো তাদের নিজ নিজ ল্যান্ড ল রয়েছে নানান রকম। সেখানে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে সকল ধরনের রাজনৈতিক কর্মসূচি বা এই ধরনের ব্যাপার স্যাপার কমপ্লিটলি নিষিদ্ধ। সেখানেও আমাদের রাজনৈতিক দলগুলির শাখা রয়েছে, সেটা যেমন একটা। আপনি আবার বলছিলেন যে ইউরোপ আমেরিকা রয়েছে, সেটা একরকম। দেখুন, আমাদের দেশের রাজনৈতিক দলগুলির আমরা দেখি যে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের যে কৃষক দল বা তাদের যে কৃষক লীগ, মানে কৃষকদের যে উইং, সেটারও দেখা যাবে ইউএস এর ওয়াশিংটনে একটা শাখা রয়েছে। সুতরাং এগুলি হচ্ছে আমাদের রাজনীতিতে যে দুর্বৃত্তায়ন হয়েছে দীর্ঘ সময় ধরে, সেই দুর্বৃত্তায়ন কিন্তু আপনি একদম প্রত্যন্ত গ্রাম থেকে শুরু করে আমেরিকার ওয়াশিংটন পর্যন্ত, নিউ ইয়র্ক পর্যন্ত যেখানে যান সেখানেই এক ধরনের আমাদের এই দলীয় দুর্বৃত্তায়নটা পৌঁছে গেছে। সুতরাং এই দলীয় দুর্বৃত্তায়নের পিছনের মূল কারণ হচ্ছে কিন্তু রাজনৈতিক প্রভাব বিস্তার করে সমাজের বা রাষ্ট্রের যে কোনো সুবিধা রাজনৈতিক লোকজন সহজে হাসিল করতে পারে বলেই এই মানসিকতার সৃষ্টি হয়েছে। এখন আমাদেরকে এক ধরনের রিফর্মের মধ্যে দিয়ে যেতে হবে, পাওয়ারের ব্যালেন্সের মধ্যে দিয়ে যেতে হবে, আমাদের আইনের শাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে যেতে হবে। আদারওয়াইজ এই ধরনের প্রবণতা কিন্তু কোথাও কমবে না। যখন আপনি দেখবেন যে আপনি স্বাভাবিক পথে গেলে আপনি একটা সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, অথবা আপনি যে সুবিধাটা পাওয়ার কথা স্বাভাবিক উপায়ে সেটা আপনার পেতে কষ্ট হচ্ছে, আপনি একটি রাজনৈতিক পদ পদবি যদি ব্যবহার করতে পারেন বা আপনার একজন রাজনৈতিক নেতার সঙ্গে যদি সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক থেকে থাকে, সেটা আপনাকে অনেক বেশি সুযোগ করে দিচ্ছে ওই সুবিধাটা পাওয়ার জন্য। সুতরাং মানুষ এই জন্য উদ্বুদ্ধ হচ্ছে। এই জন্য আইনের শাসন নিশ্চিত করা ছাড়া কিন্তু কোনো বিকল্প নেই। যখনই আইনের শাসন নিশ্চিত হয়ে যাবে, মানুষ তার প্রাপ্য সুবিধাটা স্বাভাবিক নিয়মেই পাবেন, তখন দেখবেন যে আপনার এই সমস্ত দুর্বৃত্তায়ন একদম পরিষ্কার। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরে এসে যে ভিসা প্রসঙ্গটা নেসার রেজা খান তুলেছিলেন, সেই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব। আসছি একটা ছোট্ট বিরতি নিয়ে। দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আরও একবার, সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে যুক্ত আছেন ইউএই ফেরত ভুক্তভোগী ব্যবসায়ী আহমেদ শাহিন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেসার রেজা খান, ইউএই প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। চারজনকে আবারও স্বাগত। আমি একটু আহমেদ শাহিন আপনাকে দিয়ে শুরু করি। মানে যেই ঘটনা, হ্যাঁ অবশ্যই আপনাদের এই ভুক্তভোগীর কারণেই তো আজকে আমরা আলোচনা করছি। এই ঘটনাটা আলোচনার সূত্র ধরে যদি বলি, ইউএইতে কিন্তু বহু বছর ধরে আমাদের ভিসা বন্ধ।
এটিও কিন্তু এক ধরনের নেগেটিভিটি তৈরি করবে কিনা। আমরা একদম সব কিছু মেনে নিয়েছে যে আপনাদের নির্যাতন, অনেক না পাওয়ার বেদনা থেকে আপনারা এই অভ্যুত্থান হয়েছে, একটা সরকারের পতন হয়েছে, তারপরেও ভাস্ট অর্থে, বড় অর্থে অসংখ্য প্রবাসীর যাওয়াটা আটকে থাকলো কিনা। থ্যাংক ইউ নাসির ভাই, জুয়েল ভাই। আমি তার মধ্যখানে একটা কথা বলতে চাচ্ছি। নাসির ভাই এবং ফয়েজ ভাই এবং ইউসুফ ভাইয়ের কোট করে ওনারা যেটা বললো প্রবাসে রাজনৈতিক নিষিদ্ধ করতে পারছি, আমি ওই বিষয়টার কথা বলতেছি। বল। পেশিবাদী যখন আমরা দীর্ঘদিন দেশটাকে ত্রাস করছে, প্রবাসীরা অসহায় হয়ে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি ওই দেশের একটি রাজনৈতিক দলের নেতৃত্বে ছিলাম এবং সোশ্যাল সামাজিকভাবে আমি জড়িত ছিলাম। আমি বাংলাদেশে কখনো আসতে পারি নাই এই পেশিবাদের কারণে। আমার পাসপোর্ট রিনিউ করতে হয়েছে, দুবাই আবার পাসপোর্ট হোল্ড করেছে। আমি আমেরিকাতে গিয়ে আমি পাসপোর্ট আমার রিনিউ করে ফেলেছি। আমরা ওই দেশের আইনকে শ্রদ্ধা করে সব মেনে আমরা 19শে জুলাই রাজপথে নেমেছি এবং সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো পিকেটিং ভাঙিয়ে মারামারি হয়ে গেছে। আমরা করার পরে তৎকালীন কনসাল জেনারেল জিএম জামাল সাহেব ওদেশের ডিএজি টাইপ ওদেশের গভর্নমেন্টকে বললো আমরা জঙ্গলিবাদ, স্বাধীনতা বিরোধী এবং যুদ্ধ অপরাধী, এরাই তোমার দেশকে ধ্বংস করবে। তখন থেকে ওই দেশের গভর্নমেন্ট পরের দিন থেকে সবাইকে অ্যারেস্ট করা হচ্ছে। এর আগ পর্যন্ত কাউকে অ্যারেস্ট করে নাই, কাউকে ডিস্টার্ব করে নাই। আমরা সুন্দরভাবে সবাই ঘরে গিয়ে ঘুমাই খাচ্ছি। পরের দিন 6টা বাজে একটা তালিকা করছে বাংলাদেশ কনসাল জেনারেল জিএম জামাল সাহেব 800 জনের নামে, যারা ব্যবসায়ী, বিএনপি, জামাত, সুশীল সবাইকে মিলে একটা তালিকা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে। ওই গভর্নমেন্ট তালিকা অনুসারে এখন আজ পর্যন্ত এখনো এই আন্দোলন ধরপাকড় চলমান। আর আন্দোলনের ব্যাপারটা, রাজনৈতিক ব্যাপারটাও দেখেন, যখন বাংলাদেশ গভর্নমেন্ট অসহায় হয়ে গেছে, প্রেসিডেন্ট যারা আছে আমার বাইরে রেসিডেন্স ইউএতে প্রবাসে এই বিশ্বে বলো তোমার এভিডেন্স শাটডাউন করো। গভর্নমেন্ট, পাবলিক, জনগণ সবাই আমরা তখন আমরা শাটডাউন করে ফেলছি গভর্নমেন্ট পঙ্গু করার জন্য। গভর্নমেন্ট যা পঙ্গু না করতাম তাহলে আমরা গভর্নমেন্ট পণ্য হতো না। আমেরিকায় ব্রিটেন সব জায়গায় অহরহ মিটিং ফিল হয়। আমাদেরকে একটা নিউজ আসছে, যদি মধ্যপ্রাচ্যের থেকে তোমরা একটু গেট টুগেদার করতে পারো তাহলে এটা ব্রডকাস্টিং হবে, মিডিয়া হবে, দুনিয়া প্রচার হবে, তখন ওই বাংলাদেশ গভর্নমেন্টের চাপে পড়বে মধ্যপ্রাচ্যের দেশের মতো সরকারের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে, তখন বহির্বিশ্বে একটু বাংলাদেশ জনগণ সাপোর্ট পাবে। তার আলোকেই আমরা এটা করা। আমরা ওদেশে আইনকে শ্রদ্ধা রাখি কিন্তু সুন্দরভাবে রোডের এক গালায় দাঁড়িয়ে আমরা কোনো ভাঙচুর করি না। আমাদের আগে পিছিয়ে পুলিশ ছিল, যে গভর্নমেন্ট পুলিশ ছিল আমাদের আগে পিছিয়ে। আমি 25 বছর দেশে ছিলাম, আমার ব্যবসা, আমি আইনকে শ্রদ্ধা করি, জানি কিভাবে আইন করতে হয়, সব জানি। কিন্তু তৎকালে জিএম জামাল সাহেব উনি একটা নিউজে স্টেটমেন্ট দিয়েছে আমরা যুদ্ধ অপরাধী, স্বাধীনতা বিরোধী, এদেরকে ধরা হোক। তখন থেকে আমাদেরকে ধরা হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো বিশাল ব্যাপারটা হলো, দেখেন বিশাল ব্যাপারটা তো দীর্ঘ 14 সাল। আপনি যেহেতু প্রথম অংশটুকু একটু বড় করেছেন, বিচার বিষয়টা নিয়ে আমি একটু অন্য একটু নেসা রেজা খানের কাছ থেকে আসতে চাই। আচ্ছা, এই যে সমস্যাটা শাহীন সাহেব বললেন, সেটি আসলে বাংলাদেশের রিপ্রেজেন্টেটিভ তো আমাদের দূতাবাসের কর্মকর্তারা, প্রবাসী বাংলাদেশি যারা আছে বিভিন্ন দেশে দেখা যায়, বিশেষ করে ভারত, খেয়াল করবেন একজন প্রবাসী ভারতীয় যদি সমস্যায় পড়ে বরং তার পাশে দাঁড়ায়। আমাদের উল্টো কেন? এসে পলিটিক্যাল এজেন্ডা না কি? কারণ এই দূতাবাসের লোকগুলো তো আসলে বাংলাদেশের রিপ্রেজেন্ট করে। একটা শাহীন তো একটা শাহীন না, একটা বাংলাদেশ, সে জায়গাটায় অসহযোগিতাগুলো কেন হয়? ধন্যবাদ আপনাকে। আসলে এই বিষয়টা আসলে খুবই সেন্সিটিভ। এই প্রশ্নটা আমাদের মনে হয় আমাদের দূতাবাসের কাছে করা উচিত। কিন্তু আমি 41 বছর ধরে দুবাই থাকি কনস্ট্রাকশন ডেভেলপমেন্ট বিজনেসে, এবং আমার সাথে রেগুলার কনসুলেট এবং এমবাসির উঠা বসা হয়, কারণ আমার কোম্পানিতে আমি অনেক বাংলাদেশি ভাই বোনদেরকে, স্কিল এবং আনস্কিলদেরকে এমপ্লয় করে থাকি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে। তো আমার খুব বড় দুঃখ যে ভিসার ব্যাপারগুলি এইসব নিয়ে যে আমাদের বন্ধ হয়ে গেছে, এবং আমাদের একটা বড় একটা বিজনেসে আমরা দেখেছি যে ক্ষতি হচ্ছে। তো আর এই বিষয়টা যেটা আপনি বললেন যে আমাদের দূতাবাসের কি, তাদের দায়িত্বটা কি হওয়া উচিত এবং কি রোলটা প্লে করা উচিত, অথচ দেখা যাচ্ছে যে পাশের দেশের দূতাবাস তারা অনেক ইনভলভড। কিন্তু আমি দেখেছি গত 7-8 বছরে আমাদের দূতাবাস, বোথ কনসুলেট এবং এমবাসি, তারা খুবই ইনভলভ হয়ে গেছেন। তাদের লেবার উইং বলেন, তাদের লিগাল উইং বলেন, তাদের এমপ্লয়মেন্ট রিলেশনস উইং বলেন, তারা খুবই ইনভলভ।
এবং অনেক ক্ষেত্রে তারা এগিয়ে আসছেন। কিন্তু আমার মনে হয় মাঝে মাঝে তাদের ইনস্ট্রাকশন গুলা বা তাদের কিছু সেন্সিটিভ জায়গা আছে যেটা হয়তো আমাদের দেশ থেকে ইনস্ট্রাকশন গুলো আসছে। তো যার জন্য এটা হয়তো পলিটিসাইজ হতে পারে, সেই আইডিয়াটা আমার অ্যাকচুয়ালি নাই। কিন্তু আমি দেখেছি যে তারা অনেক কাজ করেন, এবং আমার একটা ফাউন্ডেশন আছে স্মার্ট লাইফ, যেখানে আমরা শ্রমিকদেরকে আমি ইংলিশ পড়াই, কম্পিউটার স্কিলস পড়াই ফ্রি অফ কস্ট। এটার সাথেও আমাদের কনসুলেট এবং এমবাসি খুবই ইনভলভ, ডিপলি ইনভলভ, যাতে তারা আমাদের ভাই বোনদেরকে তাদেরকে আনস্কিল থেকে স্কিল পর্যায়ে নিয়ে আসতে পারেন। তো আমি বলবো যে তাদের এফোর্ট গুলা ভালো একটা পর্যায়ে দাঁড়িয়েছে, কিন্তু অফকোর্স এখানে অনেক ইমপ্রুভমেন্টেরও অপরচুনিটি আছে। অপরচুনিটি রয়েছে। জি, ইউসুফ শরীফ সাহেব, সে জায়গা থেকে আপনি একমত হবেন যে আসলে মানে পলিটিসাইজ করছে, মানে কেন্দ্র থেকে অর্ডার পেয়ে এই শাহিনদেরকে গ্রেপ্তার করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে? তা তো করার কথা না। প্রবাসী বাংলাদেশি একজন মানুষও যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়াবে, তাকে জেলে না দিয়ে বরং দেশে ফেরত পাঠাবে, তাই না? সংকটটা কোথায় আসলে? ওয়েল, আপনি যেটা বললেন, ইয়েস আই ডু অ্যাগ্রি, কিন্তু আমি একটু দ্বিমত পোষণ করছি। কেন? আমরা যখন নিজেদেরকে বাংলাদেশি বলে প্রমাণ করতে পারছি না, আমাদেরকে যখন ডিভিশনের মধ্যে ফেলা হচ্ছে, আমাদের প্রথম পরিচয় হওয়া উচিত ছিল আমরা প্রবাসী বাংলাদেশি। এটা যদি হয়ে থাকে, আমাদের মধ্যে অনেকগুলি সমস্যার সমাধান হয়ে যায়। যে আমাদেরকে, সেটা কনসুলেট হোক, এমবেসি হোক, হুইএভার, ডাজন্ট ম্যাটার, আমাদেরকে ট্রিট করবে যে আমরা প্রবাসী, আমরা বাংলাদেশি। কিন্তু কি হচ্ছে ব্যাপারটা আসলে, আমাদের মধ্যে ডিভিশন হচ্ছে, আমাদেরকে ওই নামে না ডেকে অন্য নামে রাখা হচ্ছে, মানে এক একটা গ্রুপাইজ করা হচ্ছে। একটু আগে ভাই যে কথাটা বললেন আহমেদ সাহেব, যে সুশাসনের অভাব, আসলে অফকোর্স আপনি যখনই দেখবেন যে উনি তো চমৎকার এক্সাম্পল দিয়েছেন, আমি যখন এইভাবে পাবো না, সেটা অন্যভাবে চেষ্টা করবো। তা আমাদের হয়েছেটা কি আসলে? আমাদের যখন এই পলিটিক্যালাইজড অ্যাপয়েন্টেড গুলি হয়ে থাকে, অ্যাপয়েন্টমেন্ট গুলি হয়েছে, তো আমি যখন একজনকে খুশি করে এই কাজটা করতে পারবো, তো আমি কেন সেখানে জবাবদিহিতার প্রশ্ন আমার আসবে? আমি কেন আপনাকে কেয়ার করতে যাব? মূল ব্যাপারটা হচ্ছে, দেখুন, ইগনোরেন্স এবং কেয়ারিং এর অভাব এবং আইডেন্টিটির অভাব। আমি আইডেন্টিটি এই অর্থে বলছি, আমরা যদি প্রত্যেকে সম্মান করে রেসপেক্টফুল ফুল একটা রিলেশন মেনটেন করতে পারতাম। আজকে আহমেদ শাহিন, এই ভদ্রলোকটা একজনের নাম উল্লেখ করে প্রশ্ন তুলেছেন যে উনি আমাদের জন্য এটা করেছেন। এখন যদি সে প্রশ্নটাকে আমি ক্লিক করে বলি, একটা ডিপ্লোমেটকে এটা বলতে পারেন ওনার কোনো পানিশমেন্ট হয়েছে? ওনাকে আমরা কি দেখছি? মানে এখানে লুকোচুরির কিছু নেই। প্রশ্নটা হচ্ছে, দেখুন, আমি যত লুকোচুরি করতে পারবো না, সমস্যার সমাধানটা হবে না। তাহলে হবে কি, ওনার এই গেমটাকে দেখে আরেকজন আরেকটা প্লে করবে। আমরা তো এই গেম এন্ড প্লের মধ্যে যেতে চাই না। একজন করেছে বলে আরেকজনকে আমরা এটা প্রশ্রয় দিয়ে দেওয়ার জন্য এবং এটা অ্যাকসেপ্টও করবো না। তাহলে কি হবে? একটা পানিশমেন্ট, এক্সাম্পলারি পানিশমেন্ট তৈরি হওয়া উচিত। আপনি কেন আমাকে একটা নামে রাখছেন? এখন আসে, এই প্রত্যেকটা জায়গার মধ্যে তো বিশাল বড় সুশাসনের অভাব। সরি, আমি একটু অন্য প্রসঙ্গটা আপনাকে একটু বলি। দেখুন, আজকে বাংলাদেশকে কেউ এখন আর চ্যারিটি রিসিভার কান্ট্রি বলে অ্যাকসেপ্ট করে না। আমাদেরকে কেউ এখন আর মিসকিন, যেটা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বলে ফকির, যে আমাদের টাকায় চলে, সেরকম মনে করে না। আমাদের সাথে এখন প্রত্যেকটা কান্ট্রির ভাইস ভার্সা রিলেশন। আমি কি দিচ্ছি, তুমি কি দেবা, কাম এন্ড টেক, নো প্রবলেম। দিস ইজ কল লাইক আমরা ডেভেলপড কান্ট্রির মধ্যে আমাদের যে এন্ট্রেন্স, আমাদের যে অ্যাচিভমেন্ট, সেই রকম পর্যায়ে আমাদেরকে ট্রিট করা হচ্ছে। আপনি যদি সেই ট্রিটিং এর মধ্যে যান, সেই রিলেশনটাকে মেনটেন করতে যান, তাহলে কি করতে হবে আমাদেরকে? আমাদেরকে তো ব্র্যান্ডিংটা করতে হবে। এখন এই ব্র্যান্ডিংটা কি করবে? আমাদের যারা, আপনি একটা কথার কথা বলে দিই আমরা, দেখুন, আমি বলি কি প্রবাসী, আমি রেমিটেন্স ফাইটার। ডু ইউ বিলিভ ইট? ডু ইউ অ্যাকসেপ্ট ইট? হোয়াট ইজ মাই রেজিগনেশন, রিকগনিশনস? Does anyone call me? It's like a bokas. I can say it's a funny word. মানে it's a politically word. Politically people যখন আসে, পলিটিশিয়ানদেরকে লক্ষ লক্ষ টাকা খরচ করে রিসেপশন দেওয়া হয়, so they can say a lot of things. ভাই এটা করেছেন, সেটা করেছেন, বাট আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে কি জানেন? ইটস ফানি, উই আর দ্য ফুল ম্যান। আমরা সেই গাধা মানুষগুলি আবার তাদেরকে রিসেপশন দিয়ে থাকি, এগুলি ভুলে গিয়ে। এরকম করে যে ব্যাপারটা হচ্ছে, কিন্তু কে শুরু করবে এটা? এই ব্র্যান্ডিংটা করবে এটাকে। এই যে ভদ্রলোক দুবার তিনি বললেন যে উনি একটা উইং তৈরি করেছেন, যেখান থেকে ফ্রি লাইক এডুকেশন, ট্রেনিং বা লাইক প্রোভাইড করা হয়ে থাকে। সো এই কাজটা তো শুধু উনার না, এটা তো ইস্যুড স্টার্ট ফ্রম আওয়ার, লাইক কি বলবো, যে আমাদের ডেজিগনেটেড প্লেস থেকে। কিন্তু তারা কি করছেন? কেন করছেন না? আমি তো ধরেন আগের কথা বাদই দিলাম, আমি তো 7 মাসেও দেখিনি যে কোনো লেবার উইং এসে ওয়ারনেস ক্যাম্পেইন করার জন্য। আফটার দ্যাট, আপনার যেটা ঘটেছে, সেটার পরে কি কোনো উইংকে আমরা দেখেছি যে ভাই মাসলি চলুন ভাই আমরা একটু ওয়ারনেস ক্যাম্পেইন করি? একদম পরিষ্কার ইউসুফ সাহেব, একদম পরিষ্কার আপনার কথা, একদম সূত্র ধরেই আমি আসলে ফয়েজ আহমেদের কাছ থেকে একটু বিস্তারিত জানবো। কারণ যে ব্র্যান্ডিং বাংলাদেশ, আমি যে বারবার আসলে ঘুরে আসে এই কারণে কি, পাশের দেশ ভারত তো, বিজেপির কিন্তু কোনো উইং পৃথিবীর কোথাও পাবেন না আপনি, কংগ্রেসের কোনো উইং কোথাও পাবেন না। তারা সব দেশে ব্র্যান্ডিং ইন্ডিয়া। আমরা কেন ব্র্যান্ডিং বাংলাদেশ হতে পারছি না? সমস্যাটা কোথায়? ফয়েজ আহমেদের কাছ থেকে তো শুনবো, পাশাপাশি আপনাদের কাছ থেকে শুনবো। একটা বিরতি নিয়ে আসি, বিরতির পরে আমি ফয়েজ আহমেদকে যুক্ত করছি।
দর্শক, দূরদেশে সুখ দুঃখ থেকে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকবেন। দূরদেশে সুখ দুঃখ আয়োজনে আমন্ত্রণ আর একবার, সঙ্গে আছে আমি মজুমদার জুয়েল। আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ইউএ ফেরত ভুক্তভোগী ব্যবসায়ী আহমেদ শাহিন, দুবাই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নেসার রেজা খান, ইউএ প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ শরীফ সিআইপি এবং প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ। চারজনকে আবারও স্বাগত। ফয়েজ আহমদ, প্রশ্নটা আমি রিপিট না করি, আপনার কাছ থেকে শুনি। না, যেটা আপনি বলছিলেন আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি দেখুন, আমি যদি ভুল না করি, আমার চেয়ে এখানে যে তিনজন ভাই যুক্ত আছেন, ওনারা প্রবাস জীবন যাপন করছেন বা করেছেন, ওনাদের অভিজ্ঞতাটা আসলে দীর্ঘ। আমার কাছে মনে হয় না যে বাংলাদেশের যে সমস্ত প্রবাসীরা বিশ্বের বিভিন্ন দেশে আছেন, যারা প্রবাসী শ্রমিক যদি আমি বলি, তাদের মধ্যে না আমি সেই অর্থে কোনো ডিসইউনিটি দেখি না, তাদের মধ্যে না আমি বাংলাদেশের বাইরে আর কোনো চিন্তা দেখি না। কিন্তু ওখানেও যারা একটু প্রিভিলাইজ, তাদের মধ্যেই নানান ধরনের কোয়ার্টার হয়ে যায়, তাদের মধ্যেই নানান ধরনের এই ভাগ ওই ভাগ। ভাই যেটা বারবার বলছিলেন যে আমাদেরকে ওই নামে ডাকা হয়, মানে উনি হয়তো পুরোটা ভেঙে বলছেন না। তার মানে কি, ওইখানে আপনার ভাগ করে ফেলা হয়। একটা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে দেখা যায় 8-10টা ভাগ হয়ে যায়। প্রত্যেকেই মানে তার এলাকা ভিত্তিক ভাগ হয়, রাজনৈতিক ভাগ হয়, এলাকার পরে আবার উপজেলা ভিত্তিক হয়ে যায়, এরকম নানান ভাবে ভাগ হয়ে গিয়ে না মানে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে পরিণত হয়। এটা কিন্তু ওখানেও যারা প্রিভিলাইজ অংশ তাদের মধ্যে হয়। আপনি একইভাবে যদি বাংলাদেশে খেয়াল করেন, বাংলাদেশের সামাজিক বা আর্থিক মর্যাদার দিক থেকে যারা একটু প্রিভিলাইজ জায়গায় থাকে, তাদের মধ্যে বেশি ডিভিশন খেয়াল করবেন। আমার প্রত্যন্ত গ্রামের সাধারণ জীবন যাপন যে সমস্ত মানুষরা করছে, তারা ওভারঅল বাংলাদেশ নিয়ে ভাবছে। সুতরাং এখানে আপনি বাংলাদেশ রাষ্ট্রের জন্মের 54 বছর, ইটসেলফ বাংলাদেশকে ব্র্যান্ডিং করার ক্ষেত্রে আমরা পলিটিসাইজ করেছি নানান কায়দায়। আপনি যদি খেয়াল করেন যে প্রফেসর মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে ব্যাংককে রয়েছেন, সেখানে বিমস্টেকের সম্মেলনে যোগ দিতে উনি গিয়েছিলেন। তা আপনি দেখেন, উনি বিমস্টেকে যখন যান বা ব্যাংককে যখন যান, সেই সময় আমরা বাংলাদেশে দেখলাম যে একটা গ্রুপ ওনাকে কিভাবে খাটো করা যায়, বাংলাদেশকে কিভাবে খাটো করা যায়, এই সম্মেলনকে কেন্দ্র করে সেই প্রচারণায় ব্যস্ত হয়ে উঠেছে। দেখুন, প্রফেসর ইউনুস তো সেখানে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। কিছু লোকজন যারা সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং আওয়ামী লীগের প্রতি যারা দুর্বল, তারা বলতে শুরু করলেন যে প্রফেসর ইউনুসকে সেখানে এয়ারপোর্টে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়নি। অথচ খেয়াল করুন, প্রফেসর ইউনুস শুধুমাত্র বাংলাদেশের মানুষের টাকা বাঁচানোর জন্য এখানে একটি চার্টার্ড ফ্লাইটে না গিয়ে উনি একটি কমার্শিয়াল ফ্লাইটে গিয়েছেন। কমার্শিয়াল ফ্লাইট যখন একটা ভিজি এয়ারপোর্টে যায়, সেখানে কখনোই লাল গালিচার কোনো রেওয়াজ ওখানে নেই। উনি যদি একটা চার্টার্ড ফ্লাইটে যেতেন, তাহলে ওনাকে ঠিক অন্য একটি এয়ারপোর্টে নামানো হতো, সেখানে অন্য ধরনের রিসেপশনের ব্যবস্থা থাকতো। সুতরাং এই যে বিষয়গুলি নিয়ে রাজনীতি করা, একজন ব্যক্তিকে, রাষ্ট্রপ্রধানকে বা সরকার প্রধানকে খাটো করার চেষ্টা করার মধ্য দিয়ে ওভারঅল বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের ক্যাম্পেইনে আমরা রাজনৈতিক চিন্তার জায়গা থেকে মেতে উঠি। এই যে জাতীয় স্বার্থ এবং রাজনৈতিক স্বার্থকে আলাদা করতে না পারা, এটা আমাদের জাতিগতভাবে একদম নিচু স্তর থেকে শুরু করে সর্বোচ্চ স্তর, প্রিভিলাইজ অংশ থেকে শুরু করে আপনার ডেপ্রাইভ অংশ, সবার মধ্যে এটা বিরাজ করছে। সুতরাং আমরা সামগ্রিকভাবে বাংলাদেশকে যদি ভালোবাসতে না পারি, সামগ্রিকভাবে বাংলাদেশের জাতীয় স্বার্থ এবং ক্ষুদ্র স্বার্থকে যদি আমরা আলাদা করতে না পারি, তাহলে বাংলাদেশ রাষ্ট্রের আপনি যে ব্র্যান্ডিং এর কথা বলছেন, সেই ব্র্যান্ডিংটা খুব দুরূহ হয়ে যাবে। আসলে একদম পরিষ্কার না, আহমেদ শাহিন ওই জায়গাটা একদম মানে খুব চমৎকার করে বলেছেন ফয়েজ আহমেদ, যে শুধু ডক্টর মোহাম্মদ ইউনুস না, এর আগে আপনারা খেয়াল করে দেবেন, আগে সাবেক প্রধানমন্ত্রীরা যখন যেতেন, আরেক গ্রুপ দাঁড়িয়ে এয়ারপোর্টের সামনে মিছিল মিটিং করা হতো, ভাঙচুর করা হতো। সেটি আসলে প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি তাদেরকে কি ছোট করা হচ্ছে, নাকি বাংলাদেশকে? আপনি কি দেখেন আর সেই জায়গা থেকে? এই ঘটনা তো আসলে ঘটছেই, যে আমাদের রাজনৈতিক এক ধরনের কালচারে পরিণত হয়েছে যে আমরা বাংলাদেশকে পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো ভাবেই হোক আমরা ছোট করবো। এই ধরনের প্রবণতা দেখা যায়। তবে এটাও সত্য, দেশের মধ্যে যদি এক ধরনের আপনি সুশাসন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে পারেন, তাহলে কিন্তু দেশের বাইরেও সেটার প্রভাব কম হয়। আপনি আমাদের প্রবাসী ভাইয়েরা দুবাইয়ে বসে যে প্রতিক্রিয়া দেখিয়েছেন, এর কারণ কি? বাংলাদেশ রাষ্ট্রটিকে যখন একরকম ধ্বংস করে দেওয়া হয়েছে, এখানকার মানুষকে কথা বলতে দেওয়া হচ্ছিল না, তখন প্রবাসীরা মনে করেছেন যে প্রতিবাদ দেখানোর জন্য এখান থেকে দেখানো যেতে পারে। কিন্তু বাংলাদেশ যদি ভালো দেশ থাকতো, বাংলাদেশ যদি ন্যায় বিচার প্রতিষ্ঠিত থাকতো, তাহলে কিন্তু এরকম ঘটনা ঘটতো না। একদম পরিষ্কার। রাস্তায় আসতেন না। আহমেদ শাহিন, তাই কি মনে করেন আপনি? আপনি কি তাই মনে করেন? জি, আমরা তো কি অসহায় ছিলাম বৈষম্যের শিকারে এই 25-15 বছরে।
আমরা নিজেকে আত্মত্যাগ পর্যন্ত চেষ্টা করেছিলাম। আমরা বিদেশে দেশে শান্তি পাচ্ছি না, দুবাইতে শান্তি পাচ্ছি না, কোনো জায়গায় আমরা তাদের জন্য শান্তি পাচ্ছি না। মানুষ একটা ক্ষোভের পর্যায়ে আসি তো আমরা এই রাস্তা নেমেছি। জি। যে সাংবাদিক সাহেব যে কথা বললো, উনি ওনার এক্সক্লুসিভ রাইট কথা বলছে, ওনার সাথে আমি একমত, আমি ওনার সাথে ওনার সহমত প্রকাশ করছি। জি, আমি একটু চলে যেতে চাই মোহাম্মদ ইউসুফ শরীফ, আপনার কাছ থেকে শুনতে চাই যেটি ফয়েজ আহমদ বললেন সেই জায়গাটায় আপনার মতামত কি? ওয়েল, ওনার এই পয়েন্ট অফ ভিউটাতে ইয়েস অ্যাবসলিউটলি আমি এগ্রি করলাম ওনার সাথে। সুশাসনটা প্রত্যেকটা জায়গার জন্যই ফ্যাক্টর। সেটা যদি অভাবটা আমরা ফিল করে থাকি এবং সেটা শর্টেজই যখন থাকবে, কেউ না কেউ এটাকে ফিল আপ করার চেষ্টা করবে, অ্যাডভান্টেজ দেওয়ার চেষ্টা করবে, আর ডিপ্রাইভ যারা তারা সেটাকে রিস্টোর করার চেষ্টা করবে। আর তখনই হচ্ছে কি ব্যাপারটা হসপচ হয়ে যাচ্ছে। তো আমাদের মূল ব্যাপারটা হচ্ছে গুড গভর্নেন্স, সুশাসন যেটাকে বলি, সেটা যদি আমাদের রাষ্ট্রের মধ্যে সুনিশ্চিত করা যায় তাহলে তো ইচ এন্ড এভরিহোয়ার আমরা এনজয় করতে পারবো সেই ফ্যাসিলিটিটুকু, সেই প্রিভিলেজটুকু। কিন্তু যখন এই ডিভিশনটা চলে আসবে তাহলে হবেটা কি, সেটার মধ্যে সেটাকে কেউ এটাকে রিগ্রেন করার চেষ্টা করবে, ফ্যাসিলিটাইজ করার চেষ্টা করবে। এরকম করতে গেলে তো ব্যাপারটা হচ্ছে কি ফ্রন্ট অ্যান্ড ব্যাক, মানে আবার হাইড অ্যান্ড সিক শুরু হয়ে যাবে। সো দ্যাট মিন এটা যখনই আমরা লুজ করবো তখনই এটা নিয়ে একটা ফাইট, এটা নিয়ে একটা অসন্তোষ, এটা নিয়ে একটা চমৎকার দানা বাঁচতে পারে। দিস ইজ গুড গভর্নেন্সের কথা। অন্য যে ব্র্যান্ডিং এর কথাটা হচ্ছে, দেখুন আসলে হয় কি, আমরা এটা কি মিডল ইস্টের ব্যাপারটা এতক্ষণ তো আলোচনা করছি, আমরা টরন্টোতে কি দেখছি, টরন্টো বাঙালি পাড়ায় হচ্ছেটা কি। আমরা একসময় ধরতাম অস্ট্রেলিয়া এবং টরন্টোর মধ্যে সব এডুকেটেড পিপলগুলি যায়, সেখানে এভারেজ পিপল, ব্লু কালার পিপলের চান্সেস ভেরি লেস। মোস্ট অফ দ্য পিপল, আই ক্যান সে 98% লোক দোজ হু আর লাইক হোয়াইট কালার এবং ওয়েল এডুকেটেড। আপনি সেসব বাঙালি পাড়ায় কি হচ্ছে, সেখানে কি পলিটিক্স নেই? একই রকম অবস্থা। আপনি সিডনি বলুন আর লন্ডন বলুন, আপনি প্যারিস বলুন আর টরন্টো বলুন আর মেক্সিকো বলুন, আপনি যেখানে বাংলাদেশের লোকজনরা আছে সেখানেই আমরা সেই হসপচের মধ্যে পড়ছি, সেই গ্যাঞ্জামের মধ্যে পড়ছি, সেই ঝাক্কি ঝামেলাটার মধ্যে পড়ছি। তো মূলত ফার্স্ট অফ অল ব্যাপারটা হচ্ছে কি, আমাদের মনে হয় বাই বর্ন যে আমাদের আর কিছু না থাকুক, এই আপনি ব্রাজিলকে দেখুন, বাই বর্ন যেরকম ফুটবল প্রেমিক বলতে পারুন, আমার তো মনে হয় আমরা বাই বর্ন এত বেশি পলিটিশিয়ানস যে আমাদের মধ্যে প্রাইস আমরা কিছু বুঝি আর না বুঝি, পলিটিক্সটা খুব বুঝি, মানে এই পলিটিক্স বুঝি আর না বুঝি, পলিটিক্স বেশি বুঝি, এরকম একটা অবস্থা। নেসার রেজা খান, আপনার কাছ থেকে একটু শুনি। আমি একটু শেষ করছি আপনাকে, একটু কুইক, আমাদের সময় একদম শেষের দিকে। জি রাইট। আমি আপনি কি এ পর্যন্ত কাউকে দেখেছি যে আপনি একটা কোশ্চেন করলাম যে ভাই এটা জানেন কিনা, সে বলেছে সরি ইট ইজ নট মাই ফিল্ড? ইচ এন্ড এভরিওয়ান আমরা জানি না, একদম কাউকে এটা বলতে শোনা যায় না। হ্যাঁ, কিন্তু আহমেদ ফয়েজকে আমি যখন আজকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য, উনি কিন্তু সবার আগে বলেছেন ভাই আমি তো এই বিষয়টা একটু কম জানি, আমি একটু তাহলে একটু পড়ে শুনে তারপর বসতে হবে। উনি কিন্তু বলেছেন, আমি অন এয়ারে বললাম কথাটা। নেসার রেজা খান। জি, তো ব্র্যান্ড বাংলাদেশটা নিয়ে আমি একটু বলি যে আমি দীর্ঘ 15-20 বছর ধরে ব্র্যান্ড বাংলাদেশ নিয়ে কাজ করছি আমাদের নিজেদের পরিকল্পনা থেকে। এবং এটার একটা কারণ হলো যেটা আপনারা সবাই বলেছেন, যে বাংলাদেশি মানেই মিডল ইস্টে যে আনস্কিলড বা সেমি আনস্কিলড ওয়ার্কার লেবার ফোর্স। এখানে যে আমাদের লাখ লাখ বাংলাদেশি, তারা ইঞ্জিনিয়ার, ডাক্তার, লয়ার, টিচার, অ্যাকাউন্টেন্ট, ব্যাংকার এবং এন্টারপ্রেনার্স, বিজনেসম্যান, বিজনেসওয়ামেন, এটা যে আছে, এই জিনিসটা তুলে ধরা হয় না। তো এটা কিভাবে আমরা তুলে ধরবো? ব্র্যান্ড বাংলাদেশ। তো আমরা অনেক রকমের সেমিনার, কনফারেন্স করে এসব চেষ্টা করেছি নন বাংলাদেশের কাছে তুলে ধরতে। এটা দীর্ঘ 15-20 বছর ধরে আমরা করছি, আমি, আমার পরিবার এবং আমাদের ফ্রেন্ড সার্কেলরা সবাই আমরা করছি, তো নিজ 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 জায়গা থেকে। কিন্তু আমার মনে হয় কি, যে বাংলাদেশের অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের গভর্নমেন্টের, যাদের উচিত এই ব্র্যান্ড বাংলাদেশ নিয়ে একটা রেগুলার কাজ করা, একটা রোড শো কাজ করা, যে রোড শোটা 365 ডেজ বিভিন্ন শহরে বিভিন্ন দেশে যাবেন এবং আমাদের যে দেশের যে যত রকমের ট্যালেন্ট আছে, যেমন ধরেন ডক্টর ইউনিস, তার ব্যাপারে কয়জন জানতেন? যারা জানতেন তারা হয়তো জানতেন না যে উনি বাংলাদেশি, বা যারা জানতেন যে উনি বাংলাদেশি জানতেন না যে ওনার কি পরিমাণ ট্যালেন্ট এবং উনি কি অ্যাচিভ করেছেন। তো এরকম আমাদের কিন্তু প্রচুর ট্যালেন্ট রয়ে গেছে। আমি একটা উদাহরণ দেই, যে আমাদের বাংলাদেশিদের ভিসাটা বন্ধ হয় অগাস্ট 2012 সালে, কিন্তু খুলে 2019 সালে। 2019 সালে যখন খুলে, তখন দুবাই চেম্বার অফ কমার্সে হাইয়েস্ট নাম্বার অফ লাইসেন্স, নিউ লাইসেন্স যারা খুলে, তাদের মধ্যে নাম্বার 1 ছিল বাংলাদেশি। 2019, 2020, 2021, 2022, এটা অস্বাভাবিক একটা স্ট্যাটিস্টিক্স। কিন্তু এই স্ট্যাটিস্টিক্সটা দুবাই গভর্নমেন্টের তো কোনো প্রয়োজন নাই এটা সবার কাছে ব্রডকাস্ট করা, কিন্তু আমাদের প্রয়োজন ছিল এটা বলার জন্য যে আমাদের একদম পরিষ্কার। সময় একদম কম, আর আপনাকে সময় দিতে পারছে না। ফরিদ আহমেদ শাহিন,
মোহাম্মদ ইউসুফ শরীফ, ফয়েজ আহমেদ, নেসা রেজা খান, অনেক ধন্যবাদ, অনেক কৃতজ্ঞতা। আমরা আশা করি আমরা সবাই মিলে আসলে এখন ব্র্যান্ডিং বাংলাদেশটা করব, সুশাসন যেন প্রতিষ্ঠিত হয়, এরকম যেন একে ওকে গালিগালাজ এর বিরুদ্ধে এগুলো যেন না হয়, আমরা বাংলাদেশকে নিয়ে এগিয়ে যাই। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। প্রবাসী বন্ধুরা, আপনাদের সুখ দুঃখের কথা আমরা জানাবো, তবে সব কথা যে আমরা জানি তা কিন্তু নয়। এমন অনেক কথা, ঘটনা, সাফল্য আছে আপনাদের যা আমাদের জানতে হবে, আর আমরা জানলে জানবে জাতি, জানবে বিশ্ব। তাই আপনারা কি জানাতে চান, কি বলতে চান আমাদেরকে জানান। কোনো কথা থাকলে ভিডিও বার্তাও পাঠাতে পারেন আমাদের ঠিকানায়। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা ক্যাপিটাল লেটারে durdesh.dbc@gmail.com, এই ঠিকানায়। ভালো থাকবেন, খুব ভালো। আবারও দেখা হবে আগামী শুক্রবার। ডিবিসির সঙ্গে থাকুন।